সংবাদপত্র পর্যালোচনা ও বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজনে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বাংলা ভিশনের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। ধন্যবাদ। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আসলে আমরা দিনের যে সব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে আমরা শুরুতে দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতে প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম চাঁদা নেয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তির বাধাও রয়েছে। ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড 54টি ময়লা বাণিজ্য থেকে কত টাকা আদায় সে বিষয়ে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট করেছে। আরেকটি শিরোনাম বোলারদের হাত ধরে দারুণ এক জয় মিরপুর টেস্টে, বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে অনিশ্চয়তা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম দেশের মাটিতে প্রথমবার টেস্টে পাকিস্তান বধ, ভালো নেই পাবলিক বিশ্ববিদ্যালয়। আরেকটি শিরোনাম তারা করেছে বাতিহীন সড়কে অপরাধীর দাপট। সরেজমিনে ঢাকার 2 সিটি কর্পোরেশন নিয়ে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হাজার কোটি টাকার চাঁদাবাজি, সারাদেশি হকার বাণিজ্য, গিনিপিগ হয়ে উঠছে শিক্ষার্থীরা। আরেকটি শিরোনাম শিক্ষাক্রম নতুনভাবে সাজানো সময়ের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চাঁদাবাজি বন্ধে চালু থাকবে হটলাইন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস, হান্টা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ, বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা। আরেকটি মন্তব্য প্রতিবেদন উগ্র হিন্দুত্ববাদ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তানকে হার উপহার বাংলাদেশের। আরেকটি শিরোনাম হামে বয়স্করাও আক্রান্ত হচ্ছেন, ঝুঁকিতে গর্ভবতী মায়েরা। আরেকটি শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটলেন ঘুরলেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম বড় ঋণ কারা পাচ্ছে যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। নাহিদের গতির ঝড়ে দাপুটে জয় বাংলাদেশের, অর্ধেক মৃত্যু, ভর্তির 48 ঘন্টার মধ্যে হাম সংক্রমণ নিয়ে তাদের এই প্রতিবেদন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হিংস্রতা নৃশংসতার ভয়াবহ বিস্তার, ভরসার মানুষই হয়ে উঠছে ভয়ঙ্কর। আরেকটি শিরোনাম স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি, ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য। দৈনিক মানব জমিন সিলেটে পৈশাচিক বর্বরতা, পাঠ্য বই নয় ভরসা এখন গাইড, দাপুটে জয় বাংলাদেশের, এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম লোকসানের সাগরে ভেসেও লাভের পাল ওড়ায় বিপিসি, ব্যাংক খাতে লুটপাটের বিচার ও বিতর্কিত আইন বাতিলের দাবি। আরেকটি শিরোনাম করেছেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুশিন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি। দৈনিক দেশ রূপান্তর কৃষক কার্ডে অস্তিত্বহীন 504 জন, ডিসেম্বরে বিএনপির 7ম কাউন্সিল, মহাসচিব পদে পরিবর্তনের আভাস, সাহসী বাংলাদেশ স্মরণীয় জয়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম অফশোর ব্যাংকিংয়ের আড়ালে লুট, ইসলামী ব্যাংকে এস আলমের 18,000 কোটি টাকার ক্ষত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুধু পুঁথিগত শিক্ষা নয় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন, জামাত এনসিপি প্রস্তুত, নীরব বিএনপি। চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে বডি অন ক্যামেরা, চাঁদাবাজির খতিয়ান দিলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম গ্যাসের চাহিদা পূরণে অতিরিক্ত আমদানি নির্ভর হয়ে পড়া ছিল আত্মঘাতী, 5 বছরে বিদেশি ঋণ পরিশোধ দ্বিগুণ হয়ে $4 বিলিয়ন ছাড়িয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স মিসেলস আনসিন টোল অন দ্য ফোর, families face financial strain, 9 more children die, 424 have died so far. Another headlines, a false shooting claim, living man shown dead. Another English daily, the Daily Observer, their main headlines, reform commissions with minimum implementation, questions raised over interim government's agenda. Another headlines, Islamic banking losing deposits. ইংরেজি দৈনিক নিউ এজ, দেয়ার মেন হেডলাইন্স 56 under 12 girls raped in 4 months, rise in sexual crimes against minor girls raise concern. Another headlines,
Dhaka University ranking failure linked to partisan teacher hiring, said Prime Minister. Another headlines on measles, 9 more die on 1,092 cases detected in 24 hours. তো এই ছিল আজকের বিভিন্ন শিরোনাম যেগুলো দেখলাম। আমি শেষ যে খবরটি দেখছিলাম যে আরও নতুন করে 9 জন হামে মারা গেছে, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। সরকার তো বিভিন্নভাবে চেষ্টা করছে, এরপরও আসলে হামে সংক্রমণ বা মৃত্যুটা সেভাবে কমছে না কেন? যেহেতু আগে দায়িত্বহীনতার পরিচয় আমরা পেয়েছি, সেটা যথাসময়ে ব্যবস্থা নেওয়া হয় নাই, সেটা কিন্তু ইউনিসেফও বলেছে। এখন সরকার তো বলছে যে দেশে এবং বিদেশের তদন্ত করা হবে, মানে 2 পর্যায়ে তদন্ত করা হবে যে গাফিলতিটা কার ছিল। আমরা তো দেখেছি অন্তর্বর্তী সরকার, যেটা তার বিষয় না, শীঘ্রই নিয়ে মাথা ঘামিয়েছে, পলিথিন নিয়ে মাথা ঘামিয়েছে, কিন্তু হামে যে এই পরিণতিটা হবে তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা সেটা গুরুত্বের সঙ্গে গ্রহণই করে নাই। এবং একজন অথর্ব উপদেষ্টাকে সেখানে নিয়োগ করা হয়েছে, এবং যা শোনা যাচ্ছে যে বিশেষ সহকারী যাকে করা হয়েছে তিনিও একগুঁয়েমির কারণে এবং এইটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়ার ফলে এই পরিণতিটা বিস্ফোরটা আমাদের এখন ভোগ করতে হচ্ছে। এই যে পরিণতি হলো, এটার জন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচারযোগ্য অপরাধ হয়ে থাকলে অবশ্যই বিচার করতে হবে, তারা তো কেউই আইনের ঊর্ধ্বে না। এটা তো হত্যার শামিল, তো আপনার দায়িত্ব অবহেলার কারণে মৃত্যুর কারণ হবে। আবার বলা হচ্ছে যে বেশি তো হয় নাই, 400 ছাড়িয়ে গেছে, আরও যাবে, আরও, কিন্তু এটা কিন্তু শেষ হয়নি, আজকে শেষ হয়ে যায়নি, আরও এটার দুর্ভোগটা আমাদের কপালে আরও আছে। ফলে একজনের যখন সন্তান হারায়, মানে অকালে যখন ঝরে পড়ে, তখন সেই পরিবারটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। মানে সেই কষ্ট, বেদনা, অপমান এবং মানে শূন্যতা, যেই বেদনা, সেটা যার যায় তারা বোঝে, অন্যরা এটা বুঝবে না। ওই যে কথা আছে না যে কভু আসি বিশ্বে দংশে নিজারে, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর শীতে প্রদীপ বাতি। যে দিনের বেলা বাতি জ্বালায়, রাত্রেবেলা তার বাতি থাকে না। তো যাকে সাপে দংশন করে না, সে ছাড়া অন্য কেউ সাপের দংশনটা বুঝতে পারবে না, বেদনাটা কি, কষ্টটা কি, যার যায় সেই বোঝে। তো সুতরাং এটা কিন্তু একটা রাষ্ট্রীয় অবহেলা, অবশ্যই গাফিলতি। সেটা তদন্ত করে সঠিকভাবে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে, গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে এইটা চিহ্নিত করতে হবে কারা দায়ী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে। কারণ তাদেরকে তো হত্যার অধিকার দেওয়া হয় নাই, তারা আসছে কিন্তু জনতার ম্যান্ডেট নিয়ে, কিন্তু সেইখানে যেখানে কর্তব্যে ইচ্ছাকৃত গাফিলতি কিংবা অজ্ঞতাজনিত কারণে, অদক্ষতার কারণে, তো যদি সেখানে দৃঢ়তার অভাবে, সিদ্ধান্তহীনতার অভাবে যদি মৃত্যুর কারণ হয়, তাদেরকে তো সেই দায়িত্ব নিতে হবে। এই সরকারের উপরে চাপিয়ে তো হবে না। আপনি যথাসময়ে যদি টিকাটা না দিয়ে থাকেন, আপনার রাতারাতি টিকা দিলে 10 বার দিলেও তো কোনো লাভ হবে না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সুতরাং সেই সিদ্ধান্তটা সে সময় নেওয়া দরকার ছিল, কেন নেওয়া হয়নি সেটা আমাদের বের করতে হবে, এবং যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে। আমরা আরেকটি খবর দেখছিলাম যে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে, এটা বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন, নোম্যান্স ল্যান্ডে যদি কেউ আসলে এরকম কাঁটাতারের বেড়া দিতে চায়, সেক্ষেত্রে 2 দেশের মধ্যে আলোচনা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যখন আমরা আসলে সম্পর্ক উন্নয়নের কথা বলছি, তারাও চাচ্ছে, বাংলাদেশে হয়তো চাচ্ছে, সেই সময় সীমান্তের কাঁটাতারের বেড়া, এটা আসলে এই প্রসঙ্গটা উঠলো কেন? এটা তো একটা সাংঘর্ষিক ব্যাপার। তারা যদি উন্নয়ন চায় তাহলে আবার সেখানে শত্রুতা করবে, আমাদের রক্ত নিয়ে নিবে। আমরা তো সেটা বারবার তো আমরা সহ্য করতে পারি না। এটা একটা একতরফা হতে পারে না বন্ধুত্ব। একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা তৈরি করতে হবে, আস্থার জায়গাটা তৈরি করতে হবে, তাদের প্রমাণ করতে হবে যে তারা আন্তরিক এবং তাদের সত্যিকারের সদিচ্ছা আছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে। নানান কারণে কিন্তু সম্পর্কটা স্ট্রেন্ড হয়ে আছে। সেটা কিন্তু শেখ হাসিনাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রাখছে, সেখানে বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছে না। মৌখিকভাবে বলা হয়েছে, লিখিতভাবে বলা হয়েছে, তো এইটা একটা কাটা হয়ে আছে আমাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে, এবং অন্যায়ভাবে একতরফা ভিসা বন্ধ করেছে। কিন্তু আপনারা দেখেন যে এক সময় আমাদের গরু নিয়ে তারা রাজনীতি করতো, আমরা কিন্তু স্বনির্ভর হয়েছি। পেঁয়াজ নিয়ে নানান সময়ে সমস্যা করতো এবং আমাদের এখানে বন্ধ করে দিত। আমাদের এখানে 300-400 টাকা কেজি হয়ে যেত। এখন কিন্তু সেইটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, এবং তারা যে চিকিৎসার জন্য আমাদের নির্ভরতা ছিল সেটাকেও জিম্মি করতে চেয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু মহামারী হয় নাই যে বিনা চিকিৎসায় লোক মারা গেছে, এমন তো না। আমাদের জন্য চীনের দরজাও খুলে গেছে, আমরা থাইল্যান্ডে চিকিৎসা নিতে পারছি, এবং বাংলাদেশে আপনি জানেন যে চীন 2টা স্পেশালাইজড হসপিটাল করে দেবে, সেটার ব্যাপারে অনেকখানি অগ্রগতি হয়েছে। এবং আমরা যদি নিজেদের মেধা, যোগ্যতা, নিজেদের আত্মবিশ্বাস, দৃঢ়তা, সততা দিয়ে এগিয়ে যাই, অবশ্যই স্বাস্থ্য খাতে আমরা আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হব। একটা নির্বাচিত সরকার এসছে জনগণের ম্যান্ডেট নিয়ে, তারা সবাই
সবাইকে নিয়ে কাজ করবে এবং বিরোধী দলও যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে অবশ্যই এই সংকটগুলি মোকাবেলা করা সম্ভব। গতকালকে বিরোধী দলের চিফ হুইপ এই সীমান্তে বেড়া নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন আসলে সীমান্তে কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। তাহলে এই যে কাঁটাতার তারা বেড়া তারা দিতে চাচ্ছে, সেটা কি আসলে দুদেশের সম্পর্কে নতুন করে বাধা তৈরি করতে পারে? অবশ্যই করবে। আমরা কাঁটাতারে ফেলানির লাশ আর দেখতে চাই না। আমরা কিন্তু শ্রদ্ধাশীলতার জায়গাটা চাই। আমরা যদি ঠিক আছে ধরে নিলাম কথার কথা যে অপরাধ যদি করে থাকে তাই বলে মেরে ফেলতে হবে কেন? চীনের সঙ্গেও তো ভারতের সীমান্ত আছে, পাকিস্তানের সঙ্গেও সীমান্ত আছে, সেখানে তো এরকম হত্যার ঘটনা ঘটছে না। পারলে চীনের এইরকম করে দেখুক না। চীন তো অনেক জায়গা দখলও করে রেখেছে ইন্ডিয়ার, বলা হয় মানচিত্র চেঞ্জ করে দিয়েছে, তো সেইখানে তো তারা সেই সাহস দেখাতে পারছে না। বাংলাদেশ দুর্বল বলে কিন্তু আপনি দেখেন নেপালের বালেন শাহ কিন্তু সেরকম দৃঢ়তার পরিচয় দিয়েছে যে সচিবের সঙ্গে আমি কথা বলবো না, কথা হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, আমি প্রধানমন্ত্রী সেইভাবে। আসলে মেরুদণ্ডটা থাকতে হবে। সমস্ত দেশগুলি বৈরী হয়ে গেছে ভারতের সঙ্গে, আপনার সার্কটাকে নষ্ট করে দিয়েছে। এটার একটা সুন্দর কনসেপ্ট ছিল। ইইউ যদি সাকসেসফুল হতে পারে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা স্বপ্ন দেখেছেন কোন সময়, সেই 70 দশকে, তাই না? কবে আগে এটা এই দূরদর্শী একটা স্বপ্ন দেখেছেন, সেটা অনেকখানি কার্যকরও হয়েছিল। এটা ভারতের একগুঁয়েমির কারণে এটা অকার্যকর একটা সংস্থায় পরিণত হয়েছে। কিন্তু এখন তো বিশ্বায়নের যুগ, আসলে সেইভাবে রক্ষণশীলতা দিয়ে তো সম্ভব না। পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা, যুদ্ধহীনতার জায়গাটা তৈরি করতে হবে। যে ভারত যেটা করছে সেটা একটা বড় ভাই সুলভ মোরলগিরি করছে, সেটা কিন্তু তাকে সবগুলি প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন করেছে এবং তাদের সঙ্গে সম্পর্কটা অবনমনের জন্য কিন্তু ভারতই একতরফা দায়ী। সবার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ। যেটা বাংলাদেশের সঙ্গে ছিল একটা, সেটা তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা আমাদের অনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলেছে, এবং শেখ হাসিনার মদদে সেই ফ্যাসিস্ট সরকার সমস্ত স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল ভারতের কাছে। তো সেইটার থেকে আমাদের এই কলঙ্ক থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। তিনটা প্রশাসনের নির্বাচনের যে কলঙ্ক বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তিকে ভুলুণ্ঠিত করেছে, কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, আমাদের দেশ সম্পর্কে নেতিবাচক মেসেজ দিয়েছে পৃথিবীতে, সেইটাকে ঘুচিয়ে দিয়েছে এবারের স্বচ্ছ সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। এবং আমাদের জুলাইয়ের যে ছাত্র গণ অভ্যুত্থান, সর্বপ্লাবী অভ্যুত্থান, সেটার স্পিরিটের আরেক ধাপ এগিয়ে কিন্তু আমরা একটা সুন্দর নির্বাচন করেছি। এখন মূল চ্যালেঞ্জটা সামনে, গণতন্ত্রকে একটা স্থায়ী সংহত রূপ দেওয়া এবং প্রাতিষ্ঠানিক চর্চাটাকে সুস্থিরভাবে এগুতে দেওয়া, যেই অভিযাত্রাকে সফল করা, এবং জুলাইয়ের যেই শহীদের যে চেতনা, বৈষম্যহীন একটা প্রগতিশীল কল্যাণ রাষ্ট্র, একটা সাম্প্রদায়িকতা মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটা দেশ, সেটা গঠনের জন্য আমাদের সবারই দায়িত্ব আছে। শুধু সরকারি দল কিংবা বিরোধী দল না, প্রত্যেকটি নাগরিকের যার অবস্থান থেকে ভূমিকাটা পালন করতে হবে, ত্যাগের মানসিকতাটা রাখতে হবে। যে জুলাই প্রসঙ্গ আপনি তুললেন, আমরা দেখেছি এর আগে যখন জুলাইয়ের পরে, বিশেষ করে 5 আগস্টের পরে অনেকেই চাঁদাবাজি নিয়ে নানা ধরনের কথা বলতেন। আমরা আজকেও গণমাধ্যমের কয়েকটি পত্রপত্রিকা শিরোনাম দেখলাম, চাঁদা এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে, লোক পাল্টেছে কিন্তু একই ধারায় কোনো জায়গায় অদৃশ্য শক্তির বাধা আছে, নানাভাবে চাঁদাবাজি করা হচ্ছে, চাঁদাবাজির রেটও বেড়ে গেছে। হ্যাঁ, কারণটা আপনি দেখেন, কারণটা হলো একটা সিস্টেমটাকেই বদলাতে হবে। আসলে এটা হলো মূল বিষয়, তাই না? রাতারাতি এটাতে সম্ভব না এবং কঠোর হতে হবে ব্যাপারে। সেটা যেই হোক চাঁদাবাজ, নির্মমভাবে তাকে নির্মূল করতে হবে। পরিষ্কার কথা, আপনি একটা উৎপাদক পর্যায়ে যে একজন আলু বেশি উৎপাদন করেও কিন্তু একটা অপরাধ হয়ে যাচ্ছে, সেখানে মিনিমাম দামটা পাচ্ছে না। আপনি ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আপনার ধানের দাম হলো 1 মণ 800 টাকা, শ্রমিকের জন্য খরচ করতে হবে 1200 টাকা। তো এগুলির থেকে তো একটা অবসান করতে, একটা মেকানিজম বার করতে হবে যেন চাষি যেন সত্যিকারের মূল্যটা পান, সম্মানটা পান। কারণ কৃষিভিত্তিক দেশ আমাদের, কৃষি কার্ড চালু করা হয়েছে, কৃষক কার্ড। তো সেটাকে কার্যকর করার জন্য কিন্তু এমন একটা উপায় উদ্ভাবন করতে হবে, সততা দিয়ে, দেশপ্রেম দিয়ে, বিজ্ঞানসম্মত উপায় পদ্ধতি বের করে, সবাইকে সম্পৃক্ত করে, অংশীজনদেরকে মতামত নিয়ে, তো এমন কিছু একটা বার করতে হবে যেটাতে সত্যিকারের উপকারটা হয় এবং কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। না হলে কিন্তু আমরা শুধু রেমিটেন্স দিয়ে এই গার্মেন্টসের যেই অবস্থা দেখা যাচ্ছে, অন্যান্য দেশে চলে যাচ্ছে অর্ডার, তো সেগুলির উপর নির্ভর করে থাকা যাবে না। আসলে বিভিন্ন কার্ডের কথা বললেন, আমরা এর আগে দেখেছি টিসিবির কার্ড দেওয়ার সময় নানা ধরনের অনিয়ম হয়েছিল, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে। আমরা একটা সংবাদ মাধ্যমের খবর দেখলাম যে এই কৃষক কার্ডের শুরুতেই 504 জন পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই নামগুলো অন্তর্ভুক্ত হলো কিভাবে? এখানে দুর্নীতি আছে, অদক্ষতা আছে, স্বজনপ্রীতি আছে, সেগুলিকে চিহ্নিত করতে হবে। সরকার কিন্তু এই ব্যাপারে সচেতন এবং তারা স্বীকারও করেছে ভুল ত্রুটি কিছু হয়েছে, সেগুলির থেকে তারা যদি সংশোধন করতে পারে, অবশ্যই এটার মূল স্পিরিটটা তো খুব ভালো। এখন এটা মাঝপথে মধ্যস্বত্বভোগীরা, তারপরে সুবিধা
ভোগীরা যদি মুনাফা লোভী একটা শ্রেণী থাকে, সবসময় তারা সরকারি দলে থাকে, তারা কিন্তু দুর্বৃত্ত এবং সমাজের শত্রু। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় এনে কিন্তু এটাকে স্বচ্ছতা আনা সম্ভব এবং এটা কার্যকর করা সম্ভব। সেটা সদিচ্ছা সরকারের আছে বলে আমরা বিশ্বাস করতে চাই, কারণ এটা নির্বাচিত সরকার, জবাবদিহিতার সরকার। কারণ তারা যদি কোনো ভুলভ্রান্তি করে, অন্যায় করে, সেটার জন্য জবাবদিহি করতে হবে। পরবর্তী ভোটে কিন্তু জনগণের দ্বারস্থ হতে হবে, ভোট ছাড়া পাশ করা যাবে না, পরিষ্কার কথা। তো সেখানে সেইভাবে তাদেরকে বিহেভ করতে হবে। যদি আগের সিস্টেমে পাশ করলাম, ঢাকা শহরে থাকলাম, একের পর এক 5 বছর দুর্বৃত্তায়ন করলাম, মানে লুটপাট করলাম, তো সেটা তো সম্ভব না। আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, তো একটা রাতারাতি আমরা কিছু আশা করাটা ঠিক হবে না। তবে যত দ্রুত হয় এবং তাড়াতাড়ি হয় তত মানুষের জন্য মঙ্গল, এর মধ্যে ক্ষতি হয়ে যাবে। হামের ঘটনাটা যেটা বললেন, এর মধ্যে তো অনেক প্রাণ আমরা হারিয়ে ফেলেছি, আরও হারাতে হবে। সেটা অদূরদর্শিতার, অপরিপক্কতার কারণে, দায়িত্বহীনতার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। কর্তব্য অবহেলার জন্য তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এটা সোচ্চার হতে হবে আমাদেরকে। এটা ইউনূস সরকার তো ফেরেশতা সরকার না, তারা অনেক ভুলভ্রান্তি করেছে, অন্যায়ও করেছে। তো সেগুলি কিন্তু আমাদের বিচারের মধ্যে আনতে হবে, তদন্তের মধ্যে আনতে হবে। আমরা বলি না যে অন্যায়ভাবে তাদের একটা শাস্তি দেওয়া হোক, কিন্তু তদন্তে প্রমাণিত হতে হবে এবং সততার সঙ্গে সেটা করতে হবে। তাহলেই কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে আমরা বাঁচতে পারবো। আপনি যেটা বলছিলেন যে আসলে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দেখলাম যে গত 4 মাসে বিভিন্ন জায়গায় 12 বছরের কম বয়সী প্রায় 56 জন ধর্ষণের শিকার হয়েছেন। এ ধরনের অপরাধ প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে। আপনার পত্রিকাতেও একটি সংবাদ দেখলাম, বাতিহীন সড়কে অপরাধীর দাপট। এই অপরাধ প্রবণতা বাড়ছে, এটা একটা দীর্ঘকালীন যে সুশাসনের অভাব এবং রাজনৈতিক সুস্থতার অভাব, এটার কারণে প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে মানুষ কিন্তু অস্থির হয়ে উঠেছে এবং বিকৃত মানসিকতার বিকাশ ঘটছে। এটা কিন্তু সরকার, পুলিশ দিয়ে পারবে না, মানুষকে ভিতর থেকে বদলাতে হবে। গুণগত পরিবর্তনটা ব্যক্তি মানুষের মধ্যে আনতে হবে। আমাদের সেই শিক্ষাটা সেভাবে দিতে হবে, আমাদের নতুন জেনারেশনকে ভালো মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য শিক্ষাটা দিতে হবে। শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করে ফেলা হয়েছিল করোনার সময়। আশেপাশের দেশগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে বন্ধ ছিল না। বাংলাদেশে একটা সুপরিকল্পিতভাবে বাংলাদেশ যাতে এগুতে না পারে একটা নীল নকশার শিকার হয়েছিল, এটা প্রমাণ করা সম্ভব। তো সেগুলির থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা চাই যে সরকার সেটা এগুলি অ্যাড্রেস করবে, চিহ্নিত করবে এবং তারা দৃঢ়তার পরিচয় দেবে। তাদের যেহেতু ম্যান্ডেট আছে, বিশাল ম্যান্ডেট আছে জনগণের, তো সেটাকে তারা কাজে লাগিয়ে তারা সেইভাবে বিহেভ করবেন। আমরা আশা করি যে অবশ্যই বাংলাদেশের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষমান। আপনি যে প্রশ্ন তুলছিলাম, আরেকবার যে রিপোর্টটা নিয়ে আলোচনা করতে চাই, যে বাতিহীন সড়কে অপরাধীর দাপট। ঢাকা শহরে হঠাৎ করে অনেক জায়গায় কিছু বাতি দেখা যাচ্ছে না, কিংবা একটু লাইট কম, এসব সুযোগ নিচ্ছে অপরাধীরা। সব কিছুর মূলেই তো একটা সুস্থ রাজনীতির ব্যাপার আছে। এখন ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু নির্বাচিত মেয়র নাই, অনেক দিন ধরেই নাই। যেই মেয়ররা ছিল তারা বন্দী আছে, তারা কিন্তু অপরাধ করেছিল, দুর্বৃত্তায়ন করেছিল, লুণ্ঠন করেছিল, তারা কিন্তু শোষণ করেছিল। সেই কারণে এখন প্রশাসক দিয়ে চলছে, নির্বাচিত সরকার কিন্তু প্রশাসকরা তো এখন রাজনৈতিক প্রতিনিধি, তারাও তো চাইলে উদ্যোগটা নিতে পারে। মানে একটা নির্বাচিত প্রতিনিধির তো একটা জবাবদিহিতার ব্যাপার থাকে, সেইটা কিন্তু নাই। সুশাসনের অভাবটা কিন্তু দীর্ঘদিনের, এটা কিন্তু পুঞ্জীভূত ফসল। এটা হঠাৎ করে রাতারাতি হয় না। আমি বলেছি না, ব্যক্তি পর্যায়ে মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে এবং অমানবিক হয়ে গেছে। আসলে এটা কিন্তু সরকারের দোষ না। 4 মাসে তো আর এমন কিছু এটা হয় না। এটা দীর্ঘদিনের একটা, মানে এমন একটা অসুস্থ সংস্কৃতির বিকাশ ঘটেছে, একটা আমাদের গণতান্ত্রিক সুস্থতার অভাবে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, বিপর্যয়গুলি ঘটেছে। সেটার কুফলটা আমরা এখন ভোগ করছি, হয়তো আরও সামনে ভোগ করবে। মানুষের মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয়েছে। আসলে আমরা যদি একটা সুস্থিরতা থাকে, কর্মসংস্থান থাকে, নিরাপত্তা থাকে, তাহলে কিন্তু এগুলি অনেকাংশে দূর করা সম্ভব। এটা ব্যক্তিগত পর্যায়ে হতে হবে, পারিবারিক পর্যায়ে হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হতে হবে, সমাজের মাধ্যমে হতে হবে, রাজনৈতিক দলগুলির জীবন আচরণ, তাদের যে তারপরে প্র্যাকটিস, সেটার মধ্যে যদি সততা এবং দেশপ্রেম, আন্তরিকতার যদি পরিচয় থাকে, দৃঢ়তার পরিচয় থাকে, অবশ্যই এগুলি উত্তরণ সম্ভব এই সংকট। আপনি একটু আগে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলছিলেন। গতকালকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই তাগিদটি দিয়েছেন। তিনি বলছেন যে গবেষণা এবং উদ্ভাবনী কাজে মনোযোগ দিতে হবে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন কোনোভাবে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়া না হয়, মেধার ভিত্তিতে করা হয়, সেই তাগিদটি তিনি দিয়েছেন। সেটা কি আসলে ফলো করা হচ্ছে? আমরা নিকট অতীতে দেখেছি যে এত নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে, ফলে সেখানে মেধাহীন লোকেরা কিন্তু সেখানে একটা মানে চরদখলের মতো করে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি 11 বছর 2টা সাবজেক্টে, কিন্তু সেই সময়
সেই সময় রক্তপাত ছিল, অস্ত্রের ঝঞ্ঝনানি কেন শিক্ষাঙ্গনে থাকবে? তারা যায় পড়াশোনা করতে, সেখানেও তো প্রাণহানি হয়, সেইটার থেকে বেরিয়ে আসতে হবে। কেন একজন আবরারকে শহীদ হতে হয়, বুয়েটের এরকম মেধাবী একজন ছাত্রকে, তাই না? সেগুলির বিচার হতে হবে, এবং যাতে এই ধরনের অপরাধ না হয় সেই জন্য আসলে সত্যিকার অর্থে যদি বলি তাহলে ছাত্র রাজনীতি বন্ধই করে দেওয়া উচিত আসলে। কিন্তু এটা নিয়ে নানান কথাবার্তা হবে। একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কেন থাকবে? ছাত্র রাজনীতি থাকবে ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের উন্নয়নের জন্য। তারা সেখান থেকে নেতৃত্ব দেবে এবং নিয়মিত সেখানে সংসদ নির্বাচনগুলি হবে, তারা সেইভাবে প্র্যাকটিস করবে, ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করবে। একটা দলের অঙ্গ সংগঠন হয়ে লেজুর ভিত্তি করে তো তারা সেটা মানে টাকা পয়সা, তোলাবাজি, নানান ধরনের অপরাধে লিপ্ত হয়ে পড়ে এবং মোহে আসক্ত হয়ে পড়ে। ফলে অপরাধ প্রবণতাটা তাদের মধ্যে গড়ে ওঠে, ফলে আমরা সঠিক নেতৃত্বটা পাই না। এগুলিও কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে, চিন্তা করতে হবে। ছাত্র রাজনীতি থাকলেও সেটা শুধু ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের উন্নয়নের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। জাতীয় রাজনীতি নিয়ে যেন তারা মাথা না ঘামায়। জি, আমরা বিভিন্ন প্রকল্পের কথা শুনেছি, নানাভাবে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে। গতকালকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী তিনিও বলেছেন মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয়টা অনেক ক্ষেত্রে কমানো যেত। কিন্তু আমরা আবারও নতুন করে দেখছি হয়তো পদ্মা ব্যারেজের মতো প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, কিংবা আগে যে বাজেটটি ছিল, আমরা সমালোচনা করেছি বিভিন্ন সময় যে বাজেটের আকারটা অনেক বড়, কিন্তু এবারও দেখা যাচ্ছে প্রায় 9 লাখ কোটি টাকার বেশি, প্রায় 9,30,000 কোটি টাকার বড় বাজেট। তো মূল্যস্ফীতি হয়েছে, সেটার কারণে তো টাকার দাম তো কমে গেছে, সেটার কারণে হয়তো আকারটা বাড়ছে। আপনি দেখেন কর্ণফুলী টানেল, যে সেটাও কিন্তু সেভাবে কাজে আসছে না। বড় প্রকল্পগুলির মধ্যে কিন্তু অনেক কারচুপি হয়েছে। আপনার বিদ্যুতের ক্ষেত্রে যেই ভয়ঙ্কর একটা মানে অশান্তি তৈরি করেছে, মানে সেখানে আদানিকে অন্যায়ভাবে আমাদের টাকা দিয়ে যেত, সেই চুক্তির কারণে কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি ঠিকই, কিন্তু এটার জন্য এত বেশি মাসুল দিতে হচ্ছে, সেটার কুফলটা আমরা ভোগ করছি। আমরা কয়লার যে সুন্দরবন নষ্ট করে রামপালে একটা করেছি, সেগুলিও কিন্তু একটা সুদূর প্রসারী নীল নকশার অংশ বলে আমি মনে করি। বাংলাদেশের উন্নয়নটা যাতে ব্যাহত হয়, বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, এটা সামগ্রিক একটা নীল নকশার রূপায়ণ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তা আমরা সেগুলি যেন রিভিউ করে আমরা এমন একটা স্বচ্ছ এবং জনবান্ধব নীতি আমরা যদি সামগ্রিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের মানে আমরা যদি রাজনীতিটা স্বচ্ছ থাকে, আন্তরিক থাকে, দেশপ্রেম থাকে, তার মধ্যে দৃঢ়তা থাকে এবং সততা থাকে যদি, তাহলে অবশ্যই আমাদের সুস্থ রাজনীতির কারণে আমাদের নতুন নেতৃত্ব গড়ে উঠবে এবং আমরা একটা দুর্নীতিমুক্ত যতটা সম্ভব, 100% কখনো হবে এটা আশা করা ঠিক না, তো যতটা সম্ভব কমানো সম্ভব আমরা যদি আন্তরিক হই সে ব্যাপারে। এই যে বিভিন্ন প্রকল্পগুলোর কথা আপনি যেটি কর্ণফুলী টানেলের কথা বললেন, যে সেখানে সেটাও হয়তো ঠিকভাবে করা হয়েছে, কিংবা সুবিধাভোগী কারা সেটা হয়তো নিশ্চিত করা যায়নি অনেক ক্ষেত্রে, সেই কারণে হয়তো সেটা খুব বেশি কাজে আসছে না, অর্থ খরচের বিষয় তো রয়েছে। এখনও অনেকে সমালোচনা করছেন যে এই যে পদ্মা ব্যারেজ হাতে নেওয়া হচ্ছে যে প্রকল্পটি, সেটাও হয়তো অপচয়মূলক বা ক্ষতিকর কোনো প্রকল্প হতে যাচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। না, এখন তো অতীত থেকে শিক্ষাটা নিতে হবে। যদি সেই রকম একই পথে হাঁটে তাহলে তো তারা আবার একই দোষে দুষ্ট হবেন, সেটা আমরা চাই না। আমরা চাই যে অতীতে ভুলভ্রান্তি যেগুলি আছে, যেগুলি লুপ্তরাজ আছে, স্বজনপ্রীতি আছে, দুর্নীতি আছে, সেগুলি থেকে মুক্ত হয়ে যতটা সম্ভব জনবান্ধব এবং মানে কম খরচে নিজেদের শক্তি উপরে নির্ভর করে স্বনির্ভরতার চেষ্টা করে এটা সম্ভব। এক সময় কিন্তু ঋণ ভিত্তিক আমাদের বাজেট ছিল, সেগুলির থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পেরেছি। আমরা এখনও সংকটের মধ্যে আছি, একটা বিপর্যস্ত অর্থনীতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এর মধ্যে কিন্তু বৈশ্বিক সংকটটা ঘনীভূত হয়েছে, মানে জ্বালানি তেলের সংকট হয়েছে, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতায় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন চলছে ইরানে এবং ফিলিস্তিনে, রক্ত ঝরছে বহু বছর ধরে, সেই অস্থিরতার প্রভাবটা কিন্তু সারা পৃথিবীতে পড়েছে। ফলে এটা একটা বোঝার উপর শাকেরাটির মতো করে এই সরকারের উপরে পড়েছে। সেখানে কৃচ্ছ্রতা করতে হবে এবং আমাদের প্রত্যেককে সেরকম একটা মানসিকতা রাখতে হবে যে এই সংকটকালে যেন আমরা বিলাস বেসন থেকে মিনিমাম খরচে যেন আমরা এই সংকটটা মোকাবেলা করতে পারি। সামনে হয়তো আরও মন্দা আসবে, অর্থনৈতিক মন্দা, সেটার জন্য আমরা একটা প্রস্তুতি নিই এবং সবাই যদি এটাতে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একটু ত্যাগের মনোভাব থাকে, তাহলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিন্তু সরকার যখন আসলে কৃচ্ছ্রতা সাধনের কথা বলছে, তখনও একটা গণমাধ্যমের খবর দেখলাম যেখানে একনেকে ভবনমুখী উন্নয়নের ঢেউ লেগেছে এমন একটি শিরোনাম তারা করেছে। আমরা এর আগেও সরকারকে দেখেছি তারা হয়তো অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছিল। এই সরকার কি ঠিক একই পথে হাঁটছে? এখন একটা দুইটা ঘটনার থেকে এরকম কনক্লুশন ড্র করাটা ঠিক হবে না। এখন আবার আমলাতন্ত্র তো সেই লিগ্যাসিটা আছে, তাই না? আগের মানে এমনভাবে তৈরি করেছে 3-4 স্তরে, তাই না?
সেই ফ্যাসিস্ট শক্তি কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার জন্য কেয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য নানান স্তরে স্তরে কিন্তু তাদের দলীয়করণ করেছে, তাদের ক্যাডারদেরকে পদায়ন করেছে, চাকরি দিয়েছে। বিসিএস পরীক্ষা কলুষিত হয়েছিল, তো সেখানে গোপালগঞ্জ কিংবা ছাত্রলীগ ছাড়া চাকরি হতো না। তো সেগুলির তো একটা বিস্ফল আছে, তো অবশ্যই সেটা আমরা ভোগ করছি। সেগুলিও আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, এগুলি চিহ্নিত করতে হবে। মানে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে এগুলি নিরপেক্ষভাবে এগুলি চিহ্নিত করতে হবে, তারপরে এটা অ্যাড্রেস করতে হবে। আরেকটি শিরোনাম দেখছিলাম আমরা, আপনার পত্রিকাতেই করেছে, যারা ভালো নেই পাবলিক বিশ্ববিদ্যালয়। কারণটা কি? আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তখন হঠাৎ করে এই ধরনের সংবাদ মূল শিরোনাম হওয়ার এটাও তো কারণ কি? দীর্ঘ মানে রাজনৈতিক সুস্থতা যেখানে ছিল না, সেটার কিন্তু প্রত্যেকটা খাতেই তো এটার প্রভাব পড়বে, তাই না? বিশ্ববিদ্যালয়ে তো বলেছি যে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তারপরে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। মানে হয়তো এক ছাত্রলীগের দাপট ছিল, অন্যদেরকে কাছেই ঘেঁষতে দিত না, ক্যাম্পাসেই ঢুকতে দিত না, এবং সেখানে আমরা ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত দেখেছি, তাই না? আমরা দেখেছি আবরার হত্যা, দেখেছি আরও কত ঘটনা ঘটেছে। সেগুলি থেকে মুক্তি পেতে তো একটু সময় লাগবে। আমরা যদি মানসিকতার পরিবর্তনটা না করি, সরকার তো পুলিশ দিয়ে কিংবা আইন দিয়ে, আইন ভালো ভালো আছে কিন্তু সেগুলির প্রয়োগ নাই। তো সেগুলি আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষকে দায়িত্ব পালন করতে হবে যার যার ক্ষেত্র থেকে, তাহলেই দেশে পরিবর্তন, গুণগত পরিবর্তন আনা সম্ভব। গতকাল প্রধানমন্ত্রী যেই গুরুত্বটি দিয়েছেন, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই যে এক ধরনের পার্টিজানটা আসলে ভূমিকা রেখেছে, সেই ক্ষেত্রে কি সরকার এইগুলোকে নজরদারির আওতায় আনতে পারে বা আরেকটু স্বচ্ছ করা? অবশ্যই আনতে পারে, অবশ্যই আনতে পারে। সেখানে যে সব অন্যায় অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, বৈষম্য হয়েছে, দলীয়করণ হয়েছে, সেগুলিকে চিহ্নিত করে সেই পথ থেকে পরিহার করে নিজেরা যদি স্বচ্ছতার পথে হাঁটে, তাহলে অবশ্যই এগুলির থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পেতে পারি। তো সেটার দিকে যেতে হবে, এবং শিক্ষাঙ্গন হবে সত্যিকারের জ্ঞান চর্চার একটা ক্ষেত্র। সেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, সেখানে রক্তপাত থাকবে না, হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবাই মিলে সুন্দর সহাবস্থানে থাকবে, এবং ছাত্রদের কল্যাণ এবং উন্নয়নে তাদের নেতৃত্ব গড়ে তোলার জন্যে, মেধার বিকাশের জন্যে, বিশ্বমানের শিক্ষায় যেন তারা শিক্ষিত হতে পারে, সেই পরিস্থিতিটাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ কবি হাসান হাফিজ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে, সেই প্রত্যাশায় শেষ করছি। শুভ সকাল।